ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। একটু তো নার্ভাস ছিলাম, তখন তো মনে ছিল যে মানে এক্সট্রা 1.25 চলে গেল আমার এখানেই। শকড হয়েছিলাম বলতে গেলে। আম্মু অনেক খুশি হয়েছে, সাথে সাথে জড়ায় ধরছে। আরো বেশি খুশি লাগতেছিল যে আর 4-5 মাস পড়তে হবে না আমাকে। 2 দিন আগেও মনে হচ্ছিল যে আমি এই বই খাতা যাতে আমার ধরা না লাগে, আল্লাহ কিছু একটা করায় দাও। হাফিজ ভাইও বই ধরে ধরে পড়াতেন। আসসালামু আলাইকুম, আমি জেবা তাসনিয়া সারা 24-25 শিক্ষাবর্ষ মেডিকেল ভর্তি পরীক্ষায় 229তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। আমার স্কুল ছিল কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি সেখান থেকে 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং 2024 সালে আমি রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাশ করেছি। এক্সপেকটেশন ছিল হচ্ছে যেহেতু ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, সেই থেকে আমি ইন্টারমিডিয়েট লাইফটাকে ভালো মতো কাজে লাগানোর চেষ্টা করেছি। তো যেহেতু 2 বছর আমার মোটামুটি শর্ট সিলেবাস ভালো মতোই শেষ হয়ে গিয়েছিল, তো অ্যাডমিশন আমার খুব একটা শর্ট সিলেবাস নিয়ে প্যারাটা হয়নি। তো তখন আমি এক্সট্রা সিলেবাসটাই ভালো মতো পড়ে একটা সামঞ্জস্যে নিয়ে আসছিলাম আর কি, যে শর্ট সিলেবাস আউট অফ শর্ট সিলেবাস সবগুলোর প্রতি একটা ভালো আয়ত্ত আনার। তো শেষ মুহূর্ত যেটা, তখন আমার মোটামুটি ভালোই একটা আয়ত্ত চলে আসছিল সবকিছুর প্রতি, সব সাবজেক্টের প্রতি। তো এক্সপেকটেশন ছিল যে কখনো মনে হয়নি যে আমি চান্স পাবো না। এটা মনে হয়েছিল হচ্ছে গিয়ে এক্সামের 3 থেকে 4 দিন আগে, যখন দেখলাম যে 100% রিভাইজ কমপ্লিট করে আমি পরীক্ষার হলে যেতে পারবো না, এরকম একটা ছিল। মনে হয়েছিল যে আমি একদম সম্পূর্ণ রিভাইজ কমপ্লিট করে যাব হচ্ছে পরীক্ষা দিতে, কিন্তু আলটিমেটলি হয় নাই। 70%-এর মতো আমি কমপ্লিট করে গিয়েছিলাম। কিন্তু আমি চেষ্টা করছি যে বায়োলজিতে যেহেতু 30টা মার্ক, এটা আমি 100% কমপ্লিট করে যাব। তো সেই হিসেবে আমি লাস্টের দিকে গুরুত্বটা বেশি বায়োলজিতে দিয়েছি। ইভেন পরীক্ষার আগের দিনটাও বায়োলজিতে সুন্দর মতো করছি, আগের দিন পর্যন্ত রিভাইজ দিছি। পরীক্ষা দিতে গেলাম, যখন নার্ভাস ছিলাম, একটু তো নার্ভাস ছিলাম, কিন্তু নার্ভ ধরে রাখতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওখানে গিয়ে আমার যে জানতাম যে ম্যাক্সিমাম প্রশ্ন হয়তো ইনশাল্লাহ আমি পারবো। তো যখন প্রশ্ন দিল, প্রথম রাউন্ডে মনে করেন 70টা মতো আমি দাগাতে পেরেছিলাম। প্রথমে ম্যাথ দাগাই নাই, ম্যাথ দাগেছি হচ্ছে আমার যেহেতু আমি অফলাইনে পড়ি নাই, একমাত্র মেডিওলজিতেই ছিলাম অনলাইনে। আমি প্রি মেডিকেল থেকে শেষ পর্যন্ত আমার বাসা দূরে থাকার কারণে অফলাইনে এক্সাম দেওয়ার আমার অভিজ্ঞতা হয় নাই। তো যার ফলে আমার টাইম ম্যানেজমেন্ট একটা ভালো ঝামেলা হয়েছিল। আমি ভাবছিলাম যে আধা ঘন্টার মধ্যে এই যে প্রথম যে রাউন্ডটা ছিল সেটা কমপ্লিট করব, কিন্তু আমার লাগছে হচ্ছে 40 মিনিটের মতো। তো আমার ম্যাথ সহ আরও টুকিটাকি কিছু বাকি ছিল। আমার যেহেতু আমার ডিএমসির প্রতি একটা একটা টার্গেট ছিল, যে এই জন্য আমার 90+ দাগানোর মতো একটা টেন্ডেন্সি ছিল। তো আমি ম্যাথ সহ আরও যে সেকেন্ড রাউন্ডে আরেকবার দাগানোর জন্য গিয়েছিলাম। তারপর যেহেতু প্রথম রাউন্ডে 70টা দাগিয়েছি, সেকেন্ড রাউন্ডে আমি টোটাল হচ্ছে 91টা দাগাতে পেরেছিলাম। এখন আমি কয়েকটা কোয়েশ্চেনে আমি 50-50 যেগুলো আমার কনফিউশন ছিল, আমি সেগুলো হচ্ছে গিয়ে দাগাই নাই, আমি টাচ করি নাই। কারণ একটা ভয় ছিল যে আমার নেগেটিভ মার্ক যদি বেশি চলে যায়, তাহলে হয়তো আমার ডিউরিং এক্সাম একটা টার্গেট ছিল, আমার ডিএমসি কথাটা মাথায় রেখে আমি করতেছিলাম, দাগাচ্ছিলাম যে আমার 90+ অ্যাটেন্ড করতে হবে। আমার যেহেতু বললাম টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হয়েছে, তো লাস্ট মিনিটের এর একদম লাস্ট পর্যন্ত আমার এক্সামটা গেছে আর কি। তো খাতা জমা দিলাম, একটা মনে হচ্ছিল যে এক্সপেকটেশন একটা ছিল যে হয়তো আমি 91টা দাগেছি, খুব বেশি একটা ভুল যাবে না আমার, এরকম একটা ছিল। আর যেহেতু ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে আমার জানার পর্যন্তই ছিল, মোটামুটি এক্সপেকটেশন নিয়ে বের হয়েছি এক্সাম হল থেকে আলহামদুলিল্লাহ। তারপর বাসায় গিয়ে কোয়েশ্চেন মিলাই নাই, কারণ মিলানোর পর হচ্ছে গিয়ে আরও ডিপ্রেশনে পড়ে যাওয়া লাগবে। তো অনেকেই মিলাচ্ছিল, পর আমি সেদিন সন্ধ্যা পর্যন্ত আমি মিলাই নাই বলতে গেলে। পরের দিন আমি রাত পর্যন্ত মিলাইনি, পরের দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে দেখতেছি বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন সলভ দিয়ে দিছে। ভাবি যে আমি পারছি তো ম্যাক্সিমাম, দেখি একটু কি হয়। তারপরে যখন মিলানো শুরু করছি, তখন দেখা গেল যে ফিজিক্সের সবচেয়ে সহজ একটা ম্যাথ, আই এম শিওর যে কেউ ভুল করে নাই, সেটা আমি ভুল করে দিয়ে আসছি। এটা দেখার পরে আর কি বলবো, তখন তো মনে হচ্ছিল যে এক্সট্রা 1.25 চলে গেল আমার এখানেই, নেগেটিভ মার্কিং সহ। তো এরপরে আর তেমন একটা দেখার আর সাহস হয় না যে আর কি করব না করব। তারপরে মনে করেন যে একটু গুনে দেখলাম, তো আমার গণনা মতে 5টা ভুল আসছিল, আমার 91টার মধ্যে 5টা। তো করে দেখলাম যে আসছে হচ্ছে 84.75। রেজাল্টের আগের দিন 18 তারিখ আমি এটা করছিলাম। এরপর রেজাল্টের দিন হচ্ছে আমি আবার মিলাইছি আরেকজনের থেকে। তো ওখান থেকে দেখি যে আমার মনে করেন
3টার মতো ভুল যাইতেছে। তো আরেকটু কনফিডেন্সটাই হলো যে যাক তাহলে চান্স পাবো ইনশাল্লাহ, কারণ একটা ডিএমসি নিয়ে তখন দোয়া করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ যে ডিএমসি যাতে মানে লাস্ট সিটটা হলেও যাতে আমার হয়ে যায়। তো এরপর হচ্ছে রেজাল্ট যখন দিল সন্ধ্যার সময়, মানে বিকালে দেওয়ার কথা ছিল, নর্মালি আগের ব্যাচে বিকালে দিচ্ছে, আমাদেরটা হচ্ছে গিয়ে একদম দেরি করতে করতে মানে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল বলতে গেলে। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে ফার্স্টের রেজাল্টটা দিল। একটু অবাক হয়েছিলাম যে আমরা আরো অনেক বেশি আশা করছিলাম কাটমার্কটা। দেন হচ্ছে পরে রেজাল্ট যখন দিল সবার একদম খাপে খাপ মিলে গেছে। আমার আন্দাজটা 84.75 আসছে। যে বললাম যে পরে 3টা মনে করে 3টা ভুল দেখছিলাম, ওইগুলো আর কিছু না, একদম প্রথমে যেটা ভাবছিলাম সেটাই আসছে। শকড হয়েছিলাম বলতে গেলে যে মানে কোড নাম্বার 15, আমি আরো 15 কোড নাম্বার, যে আমি শুধু এটাই জানতাম যে ঢাকা মেডিকেলের 15, আর কোনো কোড নাম্বার আমি জানতাম না। তো এটা দেখবো শকড ছিলাম। আবার হচ্ছে আমার রেজাল্টটা আমার ভাই দেখে দিয়েছিলেন, উনি অফিসে ছিলেন, তো ভাইও জানতো না, মানে একটা ছিল যে 15 কি, বলছে আমি তোমাকে জেনে জানাচ্ছি। তো এখন আমি আর একটু মানে আমি তো জানতাম মোটামুটি, আমার যেহেতু কেন্দ্র পড়ছিল 15 নম্বরে, তো আমি হচ্ছে গিয়ে আমার কাছে ছিল সব কোডের একটা লিস্ট ছিল, আমি দেখছি, পরে দেখে আম্মুকে বলছি, আম্মু অনেক খুশি হয়েছে, সাথে সাথে জড়ায় ধরতে পারে। বাবাও দূরে ছিলেন, খুলনায় ছিলেন বাবা, তো বাবাকেও জানাই যে বাবার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল আমাকে নিয়ে। এটাই। আর আমি তো ওরকম এক্সপ্রেস করতে পারি না, আমি শকটি ছিলাম, মানে বিশ্বাস করতেও একটা লাগতেছে যে 4টা মাস, যে একটা 4টা মাস কি মনে করেন যে লাস্ট 1.5 বছর প্রথম থেকে তলার মতো ভালো মতো একটা পড়াশোনা করার চেষ্টা করছি। তো মানে এত একটা পরিশ্রমের যে অবসানটা হলো এইভাবে, যে আরো বেশি খুশি লাগতেছিল যে আর 4-5 মাস পড়তে হবে না আমাকে। মানে একটা এক্সস্টেড হয়ে গিয়েছিলাম বলতে গেলে। আমার পরীক্ষার 2 দিন আগেও মনে হচ্ছিল যে আমি এই বই খাতা যাতে আমার ধরা না লাগে, আল্লাহ কিছু একটা করায় দাও। এক্সপেকটেশন এটাই ছিল, আলহামদুলিল্লাহ পূরণ করে দিচ্ছে আল্লাহ। গোল্ড ডিগার্সে ছিলাম হচ্ছে 4.1 থেকে প্রি মেডিকেল। প্রথম যে প্রি মেডিকেলটার নাম ছিল 4.0, সেটাতে ভর্তি হয়নি, সেটা মেবি একটু 11-এর মাঝামাঝিতেই হয়েছিল সম্ভবত, যতটুকু মনে পড়ে। আর গোল্ড 4.2টা হচ্ছে এইচএসসির আগে, কয়েক মাস আগে হচ্ছে গিয়ে নামে ছিল শর্ট সিলেবাস থেকে একটা মানে একটা রিভিশন টাইপ করার জন্য। তো আমি ভাবছি আমার যেহেতু শর্ট সিলেবাস মোটামুটি শেষ, ওই টাইমে টেস্টের আগে মেবি মোটামুটি শেষ, তো যেহেতু ওনারা মানে খুব মানে বই ধরে ধরে পড়ান, এটা আর কি একটু আমি শুরু থেকে বই ধরেই পড়তাম ইন্টারমিডিয়েটে, কারণ আমি শুনেছি যে অ্যাডমিশনে গেলে হাজারি স্যার, তারপর ইসাক সেনাদের মানে বায়োলজি সব সাবজেক্টেরই মেইন বই থেকে পড়লে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ আছে। মানে অনুশীলনী তো বই থেকেই করে ম্যাক্সিমাম, মানে মেইন বই পড়লে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জিনিসই পারা যায়। তো এটা মাথায় রেখে হচ্ছে মেইন বই প্রথম থেকে একটা ফোকাসড ছিলাম। তো তারপরে হাফিজ ভাইও বই ধরে ধরে পড়াতেন, ফিজিক্সে জীবন ভাইও বই ধরে ধরে পড়াতেন। এটা এই জন্য আর কি তখন ক্লাসও করতাম। ক্লাস করে আমার তো একটা রিভিশন হয়ে যেত আমার। আর যে টুকটাক প্রবলেম ছিল, বিভিন্ন 2-1টা চ্যাপ্টারের প্রবলেম ছিল, তখনও সেটাও সলভ হয়ে যেত, এটাই। আর পরীক্ষা হচ্ছে যেহেতু টেস্ট পরীক্ষা সামনে চলে আসছিল, টেস্ট পরীক্ষার আগে তেমন একটা ক্লাস করা হয় নাই, আগে তেমন একটা ক্লাস করা হয়নি। পরীক্ষা মানে প্রথম দিকে দিয়েছিলাম একদম। তারপর টেস্ট পরীক্ষার পরে হচ্ছে আমাদের এইচএসসি কয়েকদিন পর, তখন হচ্ছে গিয়ে নিজেই স্যাররা তো ভাইয়ারা তো বিভিন্ন ধরনের গাইডলাইন দিতেন পোস্ট আকারে, যে এভাবে পড়ো, এইচএসসিতে ভালো করবা, অ্যাডমিশনের জন্য তোমাদের জন্য মানে একইভাবে হচ্ছে গিয়ে সুবিধাজনক হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনাদের গাইডলাইন ফলো করতাম, মানে মেইন বইটা ভালো মতো পড়তাম, টেস্ট পেপার সলভ করতাম, মানে যা লাগে এইচএসসির জন্য, যাতে আমার এইচএসসিটার সাথে সাথে অ্যাডমিশনের যাতে প্রবলেম না হয়। মানে এমনভাবে যখন যে চ্যাপ্টারটা পড়তাম এমনভাবে পড়তাম যাতে আমার অ্যাডমিশনে ওরকম ঝামেলা না হয়, আমার ওই শর্ট সিলেবাস যাতে আর পড়তে না হয়, মানে খুব শেষে যাতে পড়তাম। আমি যেহেতু আমার এক্সট্রা সিলেবাস কিছুই হয় না তখনও, আমি যাতে সেখানে অনেক বেশি টাইম দিতে পারি সেটার একটা মানে প্ল্যান ছিল আমার মাথায়। আর আমার নর্মালি পড়তে অনেক বেশি সময় লাগে, তো দেখা যেত যে আমার রিডিং টাইমটা আমার বাড়াতে হয়েছে, ধৈর্যটাও আল্লাহর রহমতে ছিল তখন, এটাই। ম্যাটেরিয়ালস হচ্ছে সলভেন্ট ডাই ভাইয়া দিয়েছিলেন একটা, ওটাতে হচ্ছে বিভিন্ন রাইটারদের অনুশীলনীটা গ্যাদার করা ছিল। তো সেগুলা অনেক বেশি মানে হেল্পফুল ছিল আমাদের জন্য, যেহেতু বায়োলজি সব মাজেদা ম্যাম, আজিবুর স্যার, আলিম স্যার একই সাথে তো কেনা পসিবল না আমাদের পক্ষে। আমি আলিম স্যার কিনেছিলাম হচ্ছে জুলজির জন্য, আর মাজেদা ম্যাম বোটানির জন্য। কিন্তু হাফেজ ভাই বলছেন যে মানে দুইটার জন্য হচ্ছে আলিম স্যার বেটার, মাজেদা ম্যাম পরে, আলিম স্যার হচ্ছে গিয়ে বেটার। তখন তো আলিম স্যার আমার কাছে নেই বোটানির জন্য, আলিম স্যারটাই বেটার ধরা হয়।
তো সেক্ষেত্রে PDF দিয়ে দিয়েছিলেন আলিম স্যারের, ওটা পড়া হতো। আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে অনুশীলনী যেহেতু একসাথে গ্যাদার করা সলভেন্ট টাইপ ওটাতে, তো রসায়ন বলেন, ফিজিক্স, তারপর বায়োলজি সুন্দর মতো ওখান থেকে সলভ করতাম, অত বেশি মানে প্রবলেম হতো না। আর হচ্ছে প্র্যাকটিস বুকও সলভ করেছি, মানে বলতে গেলে মেইন বই পড়তাম, মানে এগুলোর পেছনেই লেগে যেত অনেক ভালো সময়। যখন মেইন বই ভালো মতো পড়ার পর যখন প্র্যাকটিস করতে গিয়ে দেখতাম যে না আমি পারতেছি, মানে সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করতো। আর হচ্ছে এটা সেলফ স্টাডিটাই তো মেইন মেডিকেলের জন্য, যত বেশি নিজে প্র্যাকটিস করা যায়, ঝালাই করা যায়, মানে নিজে একটা কনফিডেন্স তৈরি করার জন্য আর কি প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। তো এটাই প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস বুকটা অনেক হেল্পফুল ছিল, সলভেন্ট ডাইটা ছিল। আর সবচেয়ে বেশি যেটা পছন্দের ম্যাটেরিয়াল সেটা হচ্ছে সিক্রেট সাজেশন। এটা হচ্ছে আমি আনফর্চুনেটলি খুবই দেরিতে পাইছি, জানুয়ারির পরীক্ষা 17 তারিখ পাইছি, জানুয়ারির ওই দিকে আর কি 2-3 তারিখের দিকে পাইছি। মানে এই কয়েকদিন তো সব পড়ে যাওয়া আমার জন্য সম্ভব না। আমি চেষ্টা করছি যে ডেইলি বায়োলজির এক্সট্রিমগুলো ভালো মতো পড়া। আমি প্রথম দিকে শুরু করছিলাম যে আজিপুর স্যার, আলিম স্যার, মাঝে মানে সব রাইটারের এই মানে MCQ টাইপ এইগুলা পড়া শুরু করছিলাম। পরে দেখি যে আর সময় নেই আমার। পরে আমি দেখি যে মানে ম্যাক্সিমাম সেমই প্রায়, মানে সব রাইটারের ইনফোগুলাও সেম, এক্সট্রা ইনফোগুলা প্রায় সেম। তো আলিম স্যার ওনাকে হচ্ছে গিয়ে একটু প্রায়োরিটি দিয়ে, মানে আলিম স্যার থেকে যেহেতু কমন আসে, তো ওনার হচ্ছে এক্সট্রা ইনফোগুলা পড়ছি। তারপর এটা পড়ার পর হচ্ছে অনুশীলনীতে সুইচ করছি। মানে লাস্টের দিকে প্রায়োরিটি ছিল হচ্ছে মেইন বুক পড়বো সুন্দর মতো, তারপর সিক্রেট সাজেশনের এক্সট্রা ইনফোগুলা, তারপর অনুশীলনী। তখন আর কোনো প্র্যাকটিস বই আমি সলভ করিনি, এমনকি রিভাইজ দেওয়ারও টাইম পাই নাই। এটাই মানে এই 3টা জিনিসের মধ্যেই প্রিপারেশনটা তখন কমপ্লিট করার ট্রাই করতাম। বাট মেইন বই আমি সবসময় রিভাইজ দিতাম, এটা মানে থাকতো যে একটা স্যাটিসফ্যাকশন হিসেবে। মেডিলজি হচ্ছে আমি চিনি প্ল্যাটফর্মটাকে হচ্ছে 2023 সাল থেকে আমার একজন কাজিন ছিলেন আর কি, মানে উনি হচ্ছে গিয়ে মানে আমাকে বলছিলেন, সাজেস্ট করছিলেন যে আছে এরকম মেডিলজি আছে। আমি তো জানতাম না, তখন নতুন ছিলাম, মানে অনলাইন সম্বন্ধে একটা, যেহেতু 11-এ পড়তাম তখন কোনো ধারণাই ছিল না তেমন। তো আর কি বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে মানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে শুনেছি। তারপর মেডিলজির এটা আসলো, পরে আমি হচ্ছে গিয়ে দেখলাম। পরে দেখার পর হচ্ছে গিয়ে অনেকদিন তো গ্রুপে ছিলাম, তখনও তো যেহেতু বললাম 4.0 নাম ছিল তখন অ্যাড হই নাই। মানে কিছুদিন হচ্ছে গিয়ে থেকে তারপর হচ্ছে গিয়ে রিভিউ দেখছি সবার, হচ্ছে ভাইয়াদের, মানে ক্লাসও দেখছি কিছুটা। নাপা এক্সট্রা ছিল তখন মেবি দ্বিতীয় একটা ফেজ ছিল তখন নাপা এক্সট্রার জন্য, সেই ক্লাসগুলোও করছি। অর্গানিকে ক্লাস করছিলাম ওখানে প্রথমে। তো হাফিজ ভাই অর্গানিকই বলতে গেলে আমি অ্যাডমিশন সিজনে 3-4 বার করে ফেলছিলাম, তো এটাই। আর তারপর হচ্ছে মানে যখন আস্তে আস্তে আর একটু পরিচিত হলাম, 12-এ উঠলাম, তারপর অ্যাডমিশন ফেজ, মানে সব মিলে হচ্ছে গিয়ে টিচারদের খুবই ফ্রেন্ডলি পেয়েছিলাম, খুবই আন্তরিকতার সহিত উনি মানে নিজের ছোট ভাই বোনদের মতো প্রত্যেকটা ইনস্ট্রাক্টর, প্রত্যেকটা মেন্টর সুন্দর মতো আমাদেরকে গাইড করেছেন। মানে থাকে না যে আমরা যেরকম এক্সপেক্ট, এখন আমাদের যে জিনিসটা লাগবে ওটাই মনে করেন যে আমরা পোস্ট আকারে পেয়ে যেতাম। মানে আমাদের মানে যেখানে সমস্যা, যে জিনিসটা মানে আমরা ফেস করব, মানে এরকম ওনাদের অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করতেন। এবং এটাই আমরা মনে করেন কোনো মানে এমন থাকতো যে ডিপ্রেশনে যদি চলে যেতাম, মানে ওনারা হচ্ছে সুন্দর মতো পোস্ট আকারে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা বলে আমাদের সেটা দূর করার চেষ্টা করতেন। এটাই তখন মানে ডিপ্রেশন তো আসবে স্বাভাবিক, এত কঠিন একটা ফেজে, বাট ডিপ্রেশন থেকে তো আমাদের মানে উঠে আসার একটা টেন্ডেন্সি থাকতে হবে, কারণ শেষ পর্যন্ত টিকে না থাকলে তো আর মানে মাঝপথে গিয়ে তো মানে একটা থাকতো যে আমাকে আর পিছিয়ে ফিরে তাকানো যাবে না, আমি যেহেতু এতদূর পর্যন্ত আসছি আমাকে মানে আগাতে হবে যত যাই হোক। মানে যতই মনে করেন যে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায় 2-3টা, অত একটা মানে কিছুক্ষণ খারাপ লাগতো, পরে আমি আবার শুরু করতাম। আলহামদুলিল্লাহ মেডিকেল লাইফ যাচ্ছে হচ্ছে এক্সস্টেড বাট হ্যাপি। মানে প্যারা তো থাকবেই, স্বাভাবিক, যে জেনে এসেছি এখানে একদম মানে একটা মানুষের জীবন বাঁচানোর মতো কৌশল রপ্ত করতে হবে আমাদেরকে, তো অবভিয়াসলি সেটা মানে কঠিন থাকবেই। মানে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে ডেইলি যেতে হয়। মানে সবচেয়ে মানে চেয়েছিলাম হচ্ছে একটা ব্যস্ত লাইফ, মানে আগে থেকেই যেহেতু বললাম যে জানতাম মেডিকেলের প্রিপারেশন সম্বন্ধে, আমাদের ইনস্ট্রাক্টররাও তখন থেকে বলতেন যে তুমি মানে মেডিকেলে যে পরিশ্রমটা করতে হবে এখন থেকেই, মানে মেডিকেলে যে 3rd ইয়ার 4th ইয়ার যে বললেন, যে টিচাররা বলতেন যে ওয়ার্ডের কাহিনী বলতেন, যে খাওয়ারও টাইম পাওয়া যায় না, কোনো ধরনের রেস্টিং টাইম পাওয়া যায় না, সেই রকম পরিশ্রমটা যদি তুমি এখন করতে পারো তাহলে হচ্ছে গিয়ে
অ্যাডমিশনে হচ্ছে গিয়ে তুমি মানে কনফিডেন্সটা আরো বাড়বে, মানে চান্স পাওয়াটার পসিবিলিটি বাড়বে, এরকম সাজেশন দিতেন আমাদেরকে। তো এটাই তখন একটা ধারণা তো চলে আসছিল মেডিকেল লাইফের প্রতি। এখনো এরকমই যাচ্ছে যে ডেইলি এক্সাম হয়, মানে টেনশন হয়। আর যেটা বললাম যে ব্যস্ত জীবনের প্রতিও, মানে ব্যস্ত জীবন হচ্ছে একটা ব্লেসিং টাইপ, যেটা হচ্ছে গত 6 মাসে আমি অনুধাবন করতে পেরেছি। প্যারা থাকলেও আলহামদুলিল্লাহ ভালো যেহেতু একটা প্যাশন নিয়ে এসেছি, ইনশাল্লাহ এখান থেকে বের হতে পারবো। এটাই যেহেতু টানেলে ঢুকেছি, যেহেতু ইনশাল্লাহ এক সময় বের হবোই।